জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার রাতে 8:45টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইসিকে এই চিঠি দেওয়া হয়। এতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সকল প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করার কথা বলেছেন। বিগত 15 বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা আনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকে, তেমন আয়োজনে প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন বলে উল্লেখ করা হয়। এদিকে 2026-এর ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিসি এএমএম নাসির উদ্দিন। বলেন, ভোটের অন্তত 2 মাস আগেই তফসিল দিতে প্রস্তুত নিচ্ছে কমিশন। বুধবার দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা সহ অন্যান্য সহযোগী অংশীজনের সাথে নিয়ে স্বচ্ছ নির্বাচনের পথে এগুচ্ছে কমিশন। এ সময় কমিশনের চলমান সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, ভোট সংক্রান্ত কেনাকাটা সহ সবকিছু বিষয়েও তিনি জানান, সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন বিষয়ে বেশ কিছু কাজ সম্পন্ন করবে কমিশন। ইসির প্রতি আস্থা ফেরাতেই নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি বলেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে ইসির প্রতি যে অনাস্থা সৃষ্টি হয়েছিল তা দূর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফেব্রুয়ারির প্রথম দিকে তারিখটা আপনারা জানবেন, 2 মাস আগে জানবেন। দেখেন, একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা যা দরকার তোর মধ্যে রুল অফ মিডিয়া ইজ নাম্বার 1। রুল অফ মিডিয়া, আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। পিবিআই এই তথ্য চাইলে 2014, 18 ও 24 সালের ভোটের কাজে থাকা ম্যাজিস্ট্রেটদের বিষয়ে ইসি উদ্যোগ নেয়। ইসির নির্দেশনায় উপসচিব মনির হোসেনের সই করা এ চিঠি বুধবার সব জেলা প্রশাসক, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়। এতে দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর সহ আরও কিছু তথ্য পাঠানো হয়েছে। গত 24 জুলাই এ সংক্রান্ত তথ্য চাই পিআইবি। এর আগে 3 জুলাই বিগত 3 জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছিল পিবিআই। জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ ফিরবে না। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশ জুড়ে বিএনপির বিজয় র্যালি শুরুর আগে রাজনৈতিক মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচিত রোডম্যাপ ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে নির্বাচনের প্রস্তুতির আহ্বান জানান দলটির অন্যান্য নেতারা। রক্তাক্ত জুলাই স্মরণে দেশব্যাপী বিএনপির মাসব্যাপী কর্মসূচির শেষ দিনে ফ্যাসিবাদ মুক্ত ও গণতান্ত্রিক যাত্রার বিজয় র্যালির আয়োজন করা হয়। এদিন র্যালিতে ঢাকার উপকণ্ঠের শহর গাজীপুর, নারায়ণগঞ্জ ছাড়াও যুক্ত হয় টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীর নেতাকর্মীরা। গণতন্ত্রের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান দলটির নেতাকর্মীরা। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে, এই ব্যাপারে গণতান্ত্রিক আমি
জনগণকে, গণতান্ত্রিক আমি বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সদা সতর্ক থাকার আহ্বান জানাই। নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নাগরিক হিসাবে আপনার সিদ্ধান্ত নেবার সময় এসেছে। ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি ও গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী বিজয় র্যালি ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য আয়োজনের অংশ নেন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বুধবার বিকেলে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই অভ্যুত্থান 15 বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের মহাসড়কে ফিরিয়ে এনেছে। সমাবেশে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয় শহীদ পরিবারের সদস্যদের হাতে। বগুড়ার আলতাফুন নেসা মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। সমাবেশ শেষে শহর প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা। বরিশালে বিএনপির র্যালিতে অংশ নেন মহানগরী সহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিলেট, কুমিল্লা, রাজশাহী, খুলনা, রাঙামাটি, বান্দরবান ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশ জুড়ে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ হয়। বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা সফলভাবে আবার গণতন্ত্রের হাইওয়েতে চলতে শিখেছি। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। যেটা আমাদের মূল যে আকাঙ্ক্ষা, বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনা এবং এদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা। আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বাজেট দিলে সেই অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেন, গেল 1 বছরে খাদের কিনারা থেকে উঠে এসেছে অর্থনীতি। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনীতি বর্তমানে কিছুটা স্বস্তির জায়গায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যবসায়ীরা স্বস্তিতে রয়েছেন বলে দাবি তার। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্র আরেকটু শুল্ক কমালে ভালো হতো। সামনে শুল্ক কমানোর জন্য আবারও আলোচনা করবে সরকার। এছাড়াও মূল্যস্ফীতি স্বস্তির জায়গায় আসতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। স্বস্তির জায়গা আসছে, একটু সময় লাগবে। মূল্যস্ফীতি এমন না ঘোড়া গাছ ধরে টেনে দিলাম। ঘোড়া চড়তে হলে মাথাটাকে টেনে তুলবে, কারণ আমি ঘোড়া চড়া জানি তো, সেটা আমি বলছি। মূল্যস্ফীতি এইরকম না একদিনে গিয়ে সব কমিয়ে দিয়ে এলাম। এটা কমছে। নন ফুডটা একটু আমাদের চ্যালেঞ্জিং। নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার না। যে 25 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না। জুলাই গণ অভ্যুত্থানে কারাবন্দীদের দুঃখ দুর্দশার একটি তালিকা ও ডকুমেন্টস করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটি সম্পন্ন করা হবে, যা বাস্তবায়ন করবে পরবর্তী সরকার। বুধবার বিকেলে বাংলা একাডেমিতে আইন মন্ত্রণালয়ের জুলাই কারাবন্দী স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অংশ নেন অভ্যুত্থানে কারাবন্দী বিভিন্ন দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। রাজবন্দীদের গেজেটভুক্ত করার আহ্বান জানান তারা। এনসিপির সদস্য সচিব বলেন, এখনও যেসব প্রবাসী বন্দী আছেন তাদের মুক্ত করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। এবি পার্টির চেয়ারম্যান বলেন, জুলাই যোদ্ধা নিয়ে পরবর্তীতে বৈষম্য হবে। জুলাই যোদ্ধার ধারণা বাদ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া সকলেই জুলাই যোদ্ধা। জেলখানায় দুর্নীতি ও অনিয়ম দূর করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জেলখানার সংস্কার করতে হবে। আমাকে দেখাচ্ছিল একজন নাম বলছে আমার সম্পর্কে ছাত্র শিবিরকে বাজে কথা বলতে হবে, ছাত্র দলকে বাজে কথা বলতে হবে।
যারা জেলে ছিলেন তাদের তালিকা যেমন হওয়া দরকার, তাদের কষ্টগুলোর বর্ণনাও তেমন থাকা দরকার। যে আপনারা প্রত্যেকে আপনাদের বর্ণনাগুলো লিখে ফেলেন, লিখে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে যদি দিয়ে দেন, তারা হয়তো এটাকে জুলাই জাদুঘরের যে উদ্বোধনটা হবে সেখানেও কিন্তু এটা আমরা লিপিবদ্ধ করে রাখতে পারি। আওয়ামী লীগ বাদে আমরা সবাই তো জুলাই যোদ্ধা ছিলাম, সবাই ছিলাম। এখন কতগুলো তালিকা করব আমরা? আর তালিকাবাজি, তালিকার পলিটিক্স তো আওয়ামী লীগ করে গেছে। যদি আপনারা সত্যি মনে করেন যে তালিকা করা দরকার, আমরা বড়জোর একটা আমাদের যে জুলাই জাদুঘর হবে সেখানে অ্যাটলিস্ট আমরা একটা ডকুমেন্টেশন রাখতে পারি। নির্বাচন ছাড়া বিএনপি কোনো কিছুতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া 3 মাসে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মনে করেন বিএনপির মহাসচিব। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে তার দল। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া, এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। সুতরাং নির্বাচনের যে কার্যক্রম, নির্বাচনের প্রক্রিয়া, এটা সবসময় আমাদের মধ্যে আছে। আলোচনা শেষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সনদ আকারে জুলাই জাতীয় সনদ 2025 এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দল সময়ের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি। এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া। জুলাই ঘোষণাপত্র কখন কিভাবে বাস্তবায়ন হবে তা অস্পষ্ট ও অপূর্ণ বলে মন্তব্য করেছে জামায়াত। এছাড়া গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট 9 দফা এবং পরবর্তীতে 1 দফাও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ দলটির। সংবাদ সম্মেলনে এসব প্রতিক্রিয়া জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে ফিলকানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই গণঅভ্যুত্থানে আলিম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে। জুলাই ঘোষণাপত্রে কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি বলেন, নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানানো হলেও প্রয়োজনীয় লেভেল প্লেইং ফিল্ড এখনও দৃশ্যমান নয়। তাই ঘোষণাপত্র পুনরায় পরিমার্জন করে জনগণের সব চাওয়া পাওয়া নিশ্চিত করার দাবি জানান তিনি। নির্বাচনের একটা ঘোষণা এসেছে, আমরা সেটাকে স্বাগতম জানাচ্ছি, কিন্তু এই নির্বাচন হওয়ার জন্যে যে ধরনের লেভেল প্লেইং ফিল্ডের প্রয়োজন সেটা প্রধান উপদেষ্টার ভাষণে আমরা দেখতে পাইনি। আমরা আশা করি এই ঘোষণা সংশোধন করে পরিমার্জন করে প্রয়োজনীয় বিষয়গুলোকে তার অন্তর্ভুক্ত করে এদেশের জনগণকে আশ্বস্ত করবেন। কেউ কেউ বাংলাদেশের মালিক মনে করছে একটা দল দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আরেকটা দল মনে করছে তারা এই দেশের মালিক হয়ে গেছে এবং আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। জুলাই ঘোষণাপত্র পাঠকে শুভঙ্করের ফাঁকি উল্লেখ করে সংশোধনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ। বুধবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় একথা জানান দলটির সভাপতি নুরুল হক নূর। ঘোষণাপত্রে কোটা সংস্কার আন্দোলনকে স্থান না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ধরনের উচ্চ শিক্ষিত লোক, জ্ঞানীগুণী লোকেরা একটা খসড়া আপনার দিবেন, সেই খসড়ায় একটা ডাহা মিথ্যা কথা থাকবে, এটা
আমরা প্রত্যাশা করেছিলাম। এই জন্য বলেছি মন গড়া ইতিহাস লেখা যায় না। তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। এইখানে বলা হয়েছে যে পরবর্তী নির্বাচনের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধান, তো তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে যদি এটি অন্তর্ভুক্ত থাকে, পরবর্তী যদি সরকারি ডিসিশন নেয়, তাহলে এই আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে এই তামাশার কি দরকার ছিল? জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচার শুরু হলো। সাক্ষ্য গ্রহণের জন্য 27 আগস্ট দিন ধার্য করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল 2-এর বিচারক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আবু সাঈদ হত্যার ঘটনায় এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযোগ গঠনের সময় তারা এজলাসে ছিলেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জন পলাতক আসামির বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। 24-এর গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট। তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই তারিখ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শেখ হাসিনার বিরুদ্ধে আনা আবু সাঈদ হত্যা মামলার অভিযোগের সাক্ষ্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আবু সাঈদকে গুলি করার ঘটনার বর্ণনা দেন তিনি। সাক্ষী বলেন, আবু সাঈদকে সরাসরি গুলি করেছে এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়। আবু সাঈদকে প্রথম উদ্ধারকারী আরেক শিক্ষার্থী মামলার চতুর্থ সাক্ষী। পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন রংপুরের এক সাংবাদিক। গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এদিন ট্রাইব্যুনালে তাকেও হাজির করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে 5টা চার্জ আছে, তার মধ্যে অন্যতম চার্জ হচ্ছে আবু সাঈদ। এই অন্যতম চার্জে আবু সাঈদের চার্জে আজ 2 জন সাক্ষী দিয়েছে। পরবর্তী ধার্য তারিখ 17 তারিখ ধার্য হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য, আগস্টের 17। তার বক্তব্য হচ্ছে যে এই ঘটনা, অর্থাৎ এই যে আবু সাঈদকে হত্যা করা হয়েছে, পরবর্তীতে আরও হত্যাকাণ্ড ঘটেছে, নির্যাতন ঘটেছে। আবু সাঈদের হত্যার আগের দিন সারা দেশে ছাত্র নির্যাতন হয়েছে। এর জন্য শেখ হাসিনা হচ্ছে দায়ী। রাজনৈতিক পর্ষদের সদস্য হয়েও দলকে না জানিয়ে জুলাই অভ্যুত্থান দিবসে অবকাশ যাপনে কক্সবাজার যাওয়ায় এনসিপির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে তাদের। জবাবদিহিতার আওতায় আসা এই নেতারা হলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এই তালিকায় আরও আছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দুপুরে এনসিপির পক্ষ থেকে পাঠানো নোটিশে গণ অভ্যুত্থান দিবসে এনসিপি নেতাদের ব্যক্তিগত সফর নিয়ে প্রশ্ন তোলা হয়। নোটিশে বলা হয়, এই নেতারা রাজনৈতিক পর্ষদকে অবগত না করেই এই সফরে গিয়েছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ডাচ মিশন প্রধান আন্দ্রে কারস্টেইনস। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডস দূতাবাসের মিশন প্রধান আন্দ্রে কারস্টেইনস। বিদায়ী সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক
ঐক্য, জুলাই গণ অভ্যুত্থান এবং চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় জুলাই শহীদ ও আহতদের গভীরভাবে স্মরণ করেন বিদায়ী ডাচ মিশন প্রধান। ২৬ আগস্টের মধ্যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির আলটিমেটাম দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকালে ৭ কলেজের সমন্বয়ে প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিল সায়েন্স ল্যাব হয়ে ইডেন মহিলা কলেজের সামনে থেকে ঘুরে আবার সায়েন্স ল্যাবে এসে শেষ হয়। মিছিল শেষে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ২৬ আগস্টের মধ্যে অধ্যাদেশ জারি করা না হলে কঠোর আন্দোলন করা হবে। এ সময় অধ্যাদেশ জারির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, উপাচার্য সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবিও জানান তারা। ছাব্বিশে আগস্টের মধ্যে চূড়ান্ত করতে হবে। অধ্যাদেশ চূড়ান্ত করার সাথে সাথে ভিসি, প্রক্টর নিয়োগ সহ যাবতীয় সকল প্রকার কর্মকর্তা নিয়োগ করে বর্তমান শিক্ষার্থীদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত করতে হবে। যে কোনো পদক্ষেপের জন্য ৭ কলেজ শিক্ষার্থীরা যদি অধ্যাদেশ নিয়ে কোনো প্রকারের তৃতীয় পক্ষ তালবাহানা করতে চায়, শিক্ষার্থীরা আবার রাজপথে নেমে আসবে। নোয়াখালীর বেগমগঞ্জের একটি মাইক্রোবাস খালে পড়ে ৩ শিশুসহ একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে চন্দ্রগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকায়। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনকে বরণ করে লক্ষ্মীপুর ফিরছিলেন তারা। পরে মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন বের হতে পারলেও বাকিরা আটকা পড়ে মাইক্রোবাসের মধ্যে। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। মাইক্রোবাসটি উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় নিয়েছে পুলিশ। আর অল্প কত লাগবে চলে যাই কথা কই বাংলা বাজার পার হয়ে চন্দ্রগঞ্জ হুপ বাজারের পাশে আইয়ে গাড়ি দিছে মারি রাস্তার দুই পাশে তো উত্তরময় ওই ঘুমের লগে দিয়ে ঝোঁক দিয়ে উড়ে মানে গাড়ি জানে কাট দিছে, কাটের লগে দিয়ে খালের দিকে নামে গেছে গাড়ি। তার ঘুমের ঝোঁক শেষ হয় নাই, ঘুমাইতে আছে সে। এখানে যখন ঘুম থেকে হাল দিয়ে উঠছে, উঠা উনি উত্তর পাশে গাড়ি কাটে নিয়ে খালে পড়ে গেছে। গাড়ি ডাইরেক্ট খালের ভিতরে পড়ছে ভাই। ও ভাই কি করতে। ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত ২৫ শিক্ষার্থী। বেলা ১২টার দিকে বিদ্যালয়টির নতুন ভবনের ৩য় তলায় এই ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিজ্ঞান মেলাকে সামনে রেখে শিক্ষার্থীরা বিজ্ঞানাগারে গবেষণা কার্যক্রম চালাচ্ছিল। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেখানে আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আর মাথায় আহত এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ময়মনসিংহে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বুধবার দুপুরে নগরীর আকুয়া বাইপাস এলাকায় ক্যান্টনমেন্ট গেটের অপর পাশে প্রস্তাবিত ২.০২ একর জায়গা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন মোমেন শাহী সেনানিবাসের আর্ট ডক জিওসি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ
মাইনুর রহমান, স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মালেক হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানটির মাস্টার প্ল্যান সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় উপদেষ্টার সামনে। পরিদর্শন শেষে সেনাবাহিনীর এমন উদ্যোগকে অভিনন্দন জানিয়ে উপদেষ্টা জানান, দেশের অন্যান্য প্রয়াস স্কুলগুলো সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। খুব তাড়াতাড়ি ময়মনসিংহেও কিভাবে একটি প্রয়াস তৈরি করে দেয়া যায় সেই চেষ্টা থাকবে। দেশের বগুড়া, ঘাটাইল, চট্টগ্রাম, সাভার, গাজীপুর সহ 13টি ক্যান্টনমেন্টে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রয়াসের মতো বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বিশেষ মেধার বাচ্চাদের বিশেষ যত্নের প্রয়োজন তাদের মেধার বিকাশের জন্য, এবং তেমনই একটি কাজ আমাদের সেনাবাহিনী করছে। আমি তো খুবই খুশি, কারণ আমি আগেরটা সম্পর্কে জানি, ওগুলো আমার কাছে এসছে এবং ওরা ওয়েল ম্যানেজ, ওয়েল অর্গানাইজড, সুন্দর পরিবেশ। তো সেই ধরনের স্ট্যান্ডার্ডে বাচ্চারা, আমাদের 200-300 বাচ্চা লালিত হবে, এটা তো আনন্দের কথা। ভুয়া কোম্পানি ও কাগুজে প্রতিষ্ঠানের নামে 50 কোটি টাকা আত্মসাৎ ও পাচার প্রমাণিত হয় পিকে হালদার সহ 24 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। বুধবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সংবাদ সম্মেলনে মহাপরিচালক আক্তার হোসেন একথা জানান। সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর সরকারি কর্মকর্তা হিসেবে স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল না করার অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এ সময় এস.কে. সুরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুদক মহাপরিচালক বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী সবশেষ তথ্য জানাবেন তিনি। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হারুনুর রশিদের বিরুদ্ধে 57 কোটি টাকা সন্দেহজনক লেনদেন করার মামলা করার কথা জানান দুদক। অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে, এই কারণে তার বিরুদ্ধে জনাব শীতাংশু কুমার সু চৌধুরী, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন জ্ঞাপন করা হয়েছে। জনাব প্রশান্ত কুমার হালদার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, রিলায়েন্স ফিন্যান্স লিমিটেড সহ মোট 24 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হারুনুর রশিদ বিশ্বাস, অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খুলনার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার নগর শ্রীরামপুরে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আনোয়ার আলদিন। পরে শুরু হয় চিকিৎসা কার্যক্রম। প্রায় 4 ঘন্টার ক্যাম্পে অন্তত 2000 মানুষের চোখের চিকিৎসা দেওয়া হয়। এ সময় সাধারণ রোগীদের চিকিৎসা পরামর্শ ও প্রাথমিক ওষুধপত্র দেওয়া হয়। এর মধ্যে ছানি অপারেশন প্রয়োজন এমন রোগীদের বাছাই করে পর্যায়ক্রমে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। সাইট সেভার্সের অর্থায়নে প্রায় 4 ঘন্টার এই চিকিৎসা সেবায় অংশ নেয় ব্রাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত 12 জনের মেডিকেল টিম। এ সময় কপিল মুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা এবং গণমাধ্যম কর্মী ও মানবাধিকার সংগঠক এস.এম. মুস্তাফিজুর রহমান পারভেজ সহ অনেকে উপস্থিত ছিলেন। মানুষের মৌলিক অধিকারের অন্যতম হলো চিকিৎসা। সেটা থেকে এই এলাকার লোক, আমি মনে করি যে বিগত 15 বছর শেখ হাসিনা রেজিমে বঞ্চিত করা হয়েছিল। যারা সবচেয়ে বেশি চিকিৎসা বঞ্চিত, তাদের যাতে চিকিৎসা সেবা আরও বেশি করে দেওয়া যায়। এখানে প্রায় 12 জন চিকিৎসক তারা তাদের ট্রিটমেন্ট দিচ্ছেন এবং রুগী বাছাই করছেন। যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার দরকার সেটা দেওয়া হচ্ছে, যাদের চশমা দরকার তাদের চশমা দেওয়া হচ্ছে, যাদের ওষুধ দেওয়ার দরকার ওষুধ দেওয়া হচ্ছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দেশের গণ্ডি পেরিয়ে ইতালিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করেছে রাজধানী রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মন্তব্য করেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়ন এবং বৈষম্যহীন ও আত্মমর্যাদাশীল নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শুরু করেছে। আলোচনা শেষে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
হয়। দূতাবাস প্রাঙ্গণে ছিল গণ অভ্যুত্থান সম্পর্কিত গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনী। রাশিয়া থেকে তেল কেনায় শাস্তি হিসেবে অতিরিক্ত আরও 25% শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভারতের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সম্পূরক শুল্ক হার দাঁড়ালো 50%। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তকে অন্যায্য ও অযৌক্তিক বলেছে ভারত, যা বাংলাদেশ ও পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। মার্কিন প্রেসিডেন্ট এর আগে অভিযোগ করে বলেছিলেন, রুশ অভিযানে ইউক্রেনের কত মানুষ নিহত হচ্ছে তা নিয়ে মোটেও চিন্তিত নন ভারত। রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতীয় পণ্যে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। অতিরিক্ত 50% শুল্ক 21 দিন পর কার্যকর হবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে $50 কোটি বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক। মঙ্গলবার একটি বিবৃতি এই ঘোষণা দিয়ে তিন দেশের প্রতিনিধি দল এই অর্থ দিয়ে মার্কিন পেট্রিয়ট মিসাইল কেনার সুযোগ পাবে কিয়েভ। গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইউরোপের মিত্রদের থেকে অর্থ নিয়ে ইউক্রেনে অস্ত্র পাঠাবে ওয়াশিংটন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, দীর্ঘমেয়াদে ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগে স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ন্যাটোর ভূমিকার প্রশংসাও করেছেন জেলেনস্কি। গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলে ইসরায়েলি পরিকল্পনার সমর্থন বা বিরোধিতা করা থেকে বিরত রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ফিলিস্তিনিদের ক্ষুধা নিবারণের লক্ষ্যে মনোনিবেশ করেছে যুক্তরাষ্ট্র। পরিকল্পনার বিরোধিতায় পদত্যাগের হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাপ্রধান, যদিও গাজা দখলের লক্ষ্যে অটল নেতানিয়াহু। এদিকে মঙ্গলবার দিনভর হামলায় 58 ত্রাণ প্রত্যাশী সহ গাজায় নিহত অন্তত 83 ফিলিস্তিনি। এদিকে মিশরের নেতৃত্বে বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ সরবরাহ কার্যক্রম চলছে, যদিও ত্রাণের পরিমাণকে অপর্যাপ্ত বলছে জাতিসংঘ। অস্ত্র সমর্পণ না করার কথা পুনর্ব্যক্ত করেছে হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিবের দাবি, পুনরায় যুদ্ধ চাপিয়ে দেয়া হলে ইসরায়েলের মিসাইল হামলা চালাবে হিজবুল্লাহ যোদ্ধারা। মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা জানান তিনি। ইসরায়েলি আগ্রাসন থেকে জনগণকে রক্ষায় লেবাননের সেনাবাহিনীর সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করে মহাসচিব নাইম কাশেম, যদিও বছরের শেষ নাগাদ সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে চায় দেশটির সরকার। এ লক্ষ্যে সেনাবাহিনীকে দেয়া হয়েছে নির্দেশনা। মন্ত্রিপরিষদের সঙ্গে প্রেসিডেন্টের 6 ঘণ্টার বৈঠক শেষে একথা জানান দেশটির প্রধানমন্ত্রী। গেল বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হিজবুল্লাহ ও ইসরায়েল, যদিও দক্ষিণ লেবাননে এখনও হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। ইমরান খানের কারাবন্দিত্বের দ্বিতীয় বার্ষিকীতে পাকিস্তান জুড়ে বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকরা। মঙ্গলবার 144 ধারা ভেঙে আন্দোলন হয়েছে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে। এ সময় বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। কাঁদানে গ্যাস ও ইট পাটকেলের পাল্টাপাল্টি নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় করাচি। দিনভর আন্দোলনে পাঞ্জাব অ্যাসেম্বলির 7 আইন প্রণেতা সহ প্রায় 250 বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছে বলে দাবি করেছে পিটিআই। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যেতে সমর্থকদের নির্দেশ দিয়েছেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। হারারিতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 147 রান করে দক্ষিণ আফ্রিকার যুবারা। 148 রানের জবাবে ব্যাট করতে নেমে 12 রানের মাথায় ওপেনার জাওয়াদ আবরার ফেরেন ব্যক্তিগত 3 রান করে। আজিজুল হাকিম
তামিম আউট হন 17 বলে 7 রান করে। এরপর 49 রানের মাথায় 3 উইকেট হারায় বাংলাদেশ। তবে রিফাত বেগের 43 ও শামিউল বাশিরের ঝোড়ো 50-তে 123 বল বাকি থাকতেই 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। 10 ওভার বল করে 29 রান দিয়ে 4 উইকেট শিকার করেন দক্ষিণ আফ্রিকার বায়ান্দা মাজোলা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ 39 রানের ইনিংস খেলেন ব্যান্ডিলে এমবাথা। টাইগার বোলারদের মধ্যে 4 উইকেট তুলে নেন স্পিনার সঞ্জিদ মজুমদার। জুলাই মাসের সেরা ক্রিকেটার হিসেবে আইসিসির মনোনয়নে স্থান পেয়েছেন ভারতের শুভমান গিল, ইংল্যান্ডের বেন স্টোকস এবং দক্ষিণ আফ্রিকার ইয়ান মুল্ডার। এই 3 ক্রিকেটারের মধ্যে একজনকে মাসের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেবে আইসিসি। টেস্ট অধিনায়কের দায়িত্ব নিয়েই দুর্দান্ত করেছেন ভারতের শুভমান গিল। দলের পাশাপাশি ব্যাট হাতে নিজেও ছিলেন উজ্জ্বল। শেষ 3 ম্যাচে গিলের মোট রান 567, গড় ছিল 94.50। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও ছিলেন ব্যাট বলে দুর্দান্ত। জুলাই মাসের শেষ 3 টেস্টে 251 রান করেছেন স্টোকস। বল হাতে নিয়েছেন 12 উইকেট। চতুর্থ টেস্টে 141 রানের পাশাপাশি বল হাতে ছিল 5 হয়েছিলেন ম্যাচ সেরা ক্রিকেটার। জিম্বাবুয়ে সফরে দক্ষিণ আফ্রিকার ইয়ান মুল্ডার ব্যাটে বলে ছিলেন অনবদ্য। দ্বিতীয় টেস্টে ব্রায়ান লারার সর্বোচ্চ 400 রান পৌঁছার সুযোগ ছিল এই অলরাউন্ডারের কাছে। তবে সেই ম্যাচে ব্যক্তিগত 367 রানের মাথায় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডস এবং এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আজ থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপের প্রাথমিক দলে থাকলেও অস্ট্রেলিয়া টপ অ্যান্ড টি-20 সিরিজে শিরোপা জিতে নিজের জায়গা পাকাপোক্ত করতে চান নুরুল হাসান সোহান। আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে হয় যে যেখানে খেলতেছি ভালো করার চেষ্টা করতেছি, নিজের জায়গা থেকে নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে খেলাটা একটা বড় প্রাউডের ব্যাপার। অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমার কাছে ফুল ফোকাসটা এখানেই, এবং অবশ্যই যেটা বললাম যে আমার 100% দেওয়ার চেষ্টা করি। কোনো সময় হয়, কোনো সময় হয় না, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে তাদের চিন্তার বিষয়, বাট আমার ফোকাস পুরোটাই এই টুর্নামেন্টটা ঘিরেই। আম্পায়ারের সমালোচনা করায় শাস্তি পেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টিম ডেভিড। আইসিসির আচরণবিধি 2.8 অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন ডেভিড। ফলে তার মোট ম্যাচ ফির 10% জরিমানা করেছে আইসিসি। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। 28 জুলাই সিরিজের শেষ ও পঞ্চম টি-20তে অস্ট্রেলিয়ার ইনিংসের পঞ্চম ওভারে আলজারি জোসেফের একটি বলে আম্পায়ারের কাছ থেকে ওয়াইড আশা করেছিলেন ডেভিড, কিন্তু আম্পায়ার সাড়া না দেওয়ায় নিজেই 2 হাত প্রসারিত করে ওয়াইডের ইঙ্গিত দেন আম্পায়ারকে। ব্যাপারটি ভালোভাবে নেননি মাঠের 2 আম্পায়ার লেসলি রাইফার, জাহিদ বাসারাত। ফলে তারা ম্যাচ রেফারির কাছ থেকে এই অভিযোগ জানান। সৌদি সুপার কাপে 2026-27 আসরে খেলার যোগ্যতা অর্জন করলেও নিষিদ্ধ থাকবে আল হিলাল। পাশাপাশি তাদেরকে জরিমানা গুনতে হবে 5 লাখ সৌদি রিয়াল। এবারের আসর থেকে নাম প্রত্যাহার করার পর এই শাস্তি পেতে চলেছে টুর্নামেন্টের সবশেষ আসরের চ্যাম্পিয়নরা। এই শাস্তির বিরুদ্ধে অবশ্য আপিল করতে পারবে ক্লাবটি। গত মাসে ক্লাব বিশ্বকাপ খেলার পর ক্লান্তির কারণে এবারের সৌদি সুপার ক্লাব থেকে নিজেদের সরিয়ে নিয়েছে আল হিলাল। ক্লাব বিশ্বকাপের চমক উপহার দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় তারা। সৌদি সুপার কাপের এবারের আসর হবে হংকংয়ে আগামী 19 থেকে 23 আগস্ট। তারা সরে দাঁড়ানোয় এবারের টুর্নামেন্টে খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী আল আহলি। গত মৌসুমে সৌদি প্রো লিগ ও কিংস কাপ দুটিরই শিরোপা জিতেছিল আল ইত্তিহাদ। সৌদি সুপার কাপে তাই সুযোগ পেয়েছে লিগে তৃতীয় হওয়া আল নাসর।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।